2 ঘন্টা যাবৎ আমার নকল লাশটা পোস্টমর্টমের জন্য পড়ে আছে। পুলিশ ইন্সপেক্টর অমর ঘোষ আমার লাশটা দিকে তাকিয়ে নিজে মনেই হেসে উঠলেন। এই বয়সেও বিয়ের শখ যায়নি। এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি কাজ শেষ করুন তো, এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে। যত সব ঝামেলা। বলি আমায় কালো বেজর শরীরের দিকে আবার তাকালেন। বিয়ের জন্য পড়া চন্দনের দাগ মুখে এখনো রয়ে গেছে। আমি চাপা চক্রবর্তী, ডাকলাম চাপি। জন্মের সময় কালো গায়ের রং দেখে বাবা এই নাম রেখেছিলেন। বাবা আমার মুখ দেখে নাকি বলেছিলেন, দেখো এই মেয়ে আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেই দিনই হেসেছিলেন। ছোট্টবেলা থেকে দাদা বৌদি আর পড়োশিদের কথা শুনেই বড় হয়েছি। হেসেলে ঠকলে বৌদিরা পাতিলে তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন সাধ্য করতেন। একদিন বড় বৌদি আমার গালে কালি দিয়ে বলেছেন, আরে ও ঠাকুরজি, তোমার মুখে কোথায় যে কালি লাগিয়েছি তাও তো ঠাউর করতে পারছি না গো। এই নিয়ে বাড়ির সবাই কি হাসাহাসি। আমিও সবার সাথে হেসেছিলাম। ওসব কথা এখন আর আমার গায়ে লাগে না। তবে মায়ের বোধ করে সহ্য হলো না। সারা রাত মুখে আঁচল গুঁজে কেঁদেছিলেন। জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা। ছোট্ট থাকতে পাশের বাড়ি সুধা কাকিমার বাড়ি প্রায়ই দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম। প্রায় পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম। ও একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন, হ্যাঁ রে চাপি, বুড়ো হয়ে আমায় বিয়ে করবি। সেই দিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে। ঘরে ছুটতে এসেছিলাম। এরপর থেকে রবিদার সামনে দেখে ভারী লজ্জা পেতাম। তখন থেকে সেই ছিল আমার কল্পনা রাজকুমার। বড় হতে থাকি আর কল্পনা রাজ্য বিস্তৃত হতে থাকে। কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে। ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে, কিন্তু সেসব কল্পনা বেশি দিন টিকল না। যখন জেনেছিলাম আমার সোহেলির সাথে রবিদার বিয়ে ঠিক হয়েছে, ছুটতে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম, তবে বললে কেন আমার বিয়ে করবে? রবিদা ঘর ফাটানো হাসি এসে বললেন, সে তো মজা করেছিলাম, তোর মতন কালীকে কে বিয়ে করবে রে? আমিও রবিদার সাথে এসেছিলাম। তাকে যে সত্যিই ভালোবেসেছিলাম সেই লজ্জায় ঢাকতে ফিরে আসার সময় নির্লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম, রবিদা তোমার বিয়েতে কিন্তু আমার একখানা লাল পেড়ের শাড়ি দিতে হবে বলে রাখলাম। রবিদা সেই কথাখানা রেখেছিল। শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম। সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানান। কি রাজপুত্রের মতো চেহারা ওর। খুব টেনেছিলাম সেদিন। ভগবানের ওপরও বড্ড রাগ হচ্ছিল। আমার দাদা দিদিরা তো কত সুন্দর, আর আমার করার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়লো। বাবা আমার বিয়ের তোড়জোড় শুরু করে দিলেন। 15তে পা দিয়েছি, এখন বিয়ে না দিলেই নয়। কিন্তু একখানা বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না। আমি কালো বলে কোনো ছেলে 2 বই। কারোর বয়স আবার বাবার চেয়েও বেশি, কারোর আবার পণ বেশি চায়। বৌদিরা বলা বলি করে, ঠাকুরমশাই ঠাকুরজির জন্য কোন রাজপুত্রের কাছে বসে আছে রে? বসে আছে গো, যে গায়ের রঙের ছিঁড়ি। আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে। বয়স 25-এ এসে ঠেকেছে। ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড়ই ক্লান্ত। কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে পারুন, পাছে তাদের কোনো অমঙ্গল হয়। আমি যে অপয়া, অলক্ষী, 25-এ এসেও একখানা বর জুটাতে পারলাম না। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেই দিন বৌদি ওর মেজ মেয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নেমন্তন্ন করেছিল। আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পরবো বলে, কিন্তু বিয়ের দিন শুনি আমার নেমন্তন্ন নেই।
একথা শুনে মাও আর যায়নি। সারা রাত মায়ের বুকে মুখ করে কেঁদেছিলাম। মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন। আজ আমার বিয়ে, 37-এ এসে অবশেষে একখানা বর জোটাতে পারলাম। বরের বয়স নাকি 65 করে। তবে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। পুরুষের আবার বয়স কি গো? আমায় সাজানো শেষ। লাল বেনারসি আর চন্দন, কালো চামড়ার ওপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে। ঠোঁটের লাল রঙটাও এমন বেমানান ঠেকছে। ও নিয়ে আমার কোনো চিন্তা নেই। শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে। এখন আর আমায় কেউ অপয়া অলক্ষী বলবে না, কারো ঘোঁটা শুনতে হবে না আর। বর চলে এসেছে, সবাই খুব হইচই করছে। কেউ কেউ আবার বড় বর বলে ঘোঁটাও দিচ্ছে। আমি ওসব গায়ে মাখছি না। একটু পরে লগ্ন শুরু হবে। আমি অধীর হয়ে অপেক্ষা করছি। তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র। যদিও তাদের দাবি একটু বেশি, 10 ভরি সোনা আর নগদ 5,000 টাকা। কি জানি দাদারা জোগাড় করতে পারলো কিনা। মা যদিও রাজি ছিলেন না, কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে। দাদা বৌদিরাই সব। বিয়ে আর হলো না শেষ অবধি। পণের টাকা কিছুই জোগাড় হয়নি। দাদারা ভেবেছিল কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে, কিন্তু বরপক্ষ বেজাই জ্বালা। পণের টাকা না দিলে বিয়ে শুরু করবে। মা তাতে পাহাড়ও ধরেছিলেন, লাভ হয়নি কোনো। বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল। আমি একা করে মূর্তি মতো বসেছিলাম। কাঁদার শক্তিটুকু ছিল না আমার। রাত হয়েছে অনেক, সবাই ঘুমাচ্ছে। মা বোধ হয় বাসের ঘরে বসে এখনো কাঁদছে। বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাজে চলে যেতে। আমার আর ঘরে তারা রাখবে না। কিন্তু আমার বৃদ্ধা মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবে? অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়ে গলায় ফাঁস দিলাম। যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, সেটাই এখন আমার ফাঁসের দড়ি। সারা রাত লাশখানা ঝুলছে আমার, কেউই টোল পড়লো না। আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ। ছাইগুলো ছড়িয়ে আছে, কালো ছাই। আমার রঙের সাথে খুব মিল আছে। আচ্ছা, ফর্সা কালো মানুষের ছায়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই। তবে মানুষগুলো মনের মধ্যে কেন এত পার্থক্য? মৃত্যুর পর তো এই কালো রঙে সবাইকে ফিরতে হবে, ওরা সবাই তা জানে। তবুও ওরা আমায় ঘেন্না করতো, বড্ড ঘেন্না করতো। ধন্যবাদ বন্ধুরা।